আসসালামু আলাইকুম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর গ্রুপ পর্যায়ের প্রথম রাউন্ড অফ প্লে কমপ্লিট হলো। গত রাতে অবশ্য আহ, আরো 8টা টিমের সেকেন্ড রাউন্ড অফ প্লে শুরু হয়ে গিয়েছে। আমরা এই এপিসোডে ফার্স্ট রাউন্ড অফ প্লে নিয়ে আলোচনা করব। সেকেন্ড রাউন্ড অফ প্লে নিয়ে আরেকটা এপিসোড হবে ইনশাল্লাহ, সেখানে গতকাল রাতের 4টা ঘটনাবহুল ম্যাচের বিষয়ে আলোচনা চলে আসবে। প্রথম রাউন্ড অফ প্লেতে 48 দল একটি করে ম্যাচ খেললো। আহ, প্রথম রাউন্ড আসলে খুব প্রথম ম্যাচ খুব সিগনিফিক্যান্ট আসলে বহন করে না বেসিক্যালি আমার মতে। যার কারণে ফেভারিটদের কাদের কাদের সম্ভাবনা বাড়লো, কাদের কাদের সম্ভাবনা কমে গেল, সেই লিস্টে আসলে কোনো পরিবর্তন হওয়ার আমি মনে করি না কোনো কারণ আছে। আহ, যেটা বিষয়ে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড অফ প্লেতে কারো কারো এক্সপেকটেশন পূরণ হয়েছে, কেউ কেউ হয়তো একটু স্লো স্টার্ট করে ক্যাচ আপ করে নিবে। আর 48 দলের বিশ্বকাপ, যেখানে 12টা গ্রুপের মধ্যে আহ 8টা গ্রুপের থার্ড প্লেস টিম নকআউট পর্যায়ে যাচ্ছে। তো আমি মনে করি না বড় টিম কারো বিন্দু মাত্র সন্দেহ থাকবে তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার ব্যাপারে, এবং নকআউট পর্যায় থেকেই ওয়ার্ল্ড কাপের আসল পরীক্ষা শুরু হবে। সো ফার্স্ট রাউন্ড অফ প্লে এখানে হয়তো আহ সেদিক থেকে খুব বড় মিনিং রাখবে না, বাট স্টিল ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচের একটা ভ্যালুয়েশন প্রয়োজন, এবং যথাযথ কারণেই প্রয়োজন। আহ, এই ফার্স্ট রাউন্ড অফ প্লেতে সবচেয়ে বড় চমক আমি বলবো দ্য গ্রেটেস্ট শোম্যান অন ফুটবল ফিল্ড, লিওনেল মেসি। বিশ্বাস করেন ভাই, মেসি খেলতে নামলো আর একটা হ্যাটট্রিক করে ফেললো, আর এটাকে আমি বলবো চমক। সেই এত বড় স্টুপিড আমি না, সেদিক থেকে চমক আমি বলছি না। চমকটা কোন দিক থেকে, সেটা হচ্ছে লিওনেল মেসি 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকেই তিনি এই 26 ওয়ার্ল্ড কাপ খেলবেন কিনা এটা নিয়ে ধোঁয়াশা ক্রিয়েট করা ছিল। এবং তিনি এমএলএস এ যখন চলে গেলেন পিএসজি ছেড়ে, তখন সন্দেহ করা হলো, হ্যাঁ মানে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখেই তিনি ওয়ার্ল্ড কাপটা খেলবেন। কিন্তু তারপরও মানে ওয়ার্ল্ড কাপের আমার মনে হয় 3 মাস আগেও কেউ হলপ করে বলতে পারতো না হ্যাঁ মেসি খেলছেন, কারণ মেসির মুখ থেকে কখনো শোনা যায়নি যে 2026 ওয়ার্ল্ড কাপে আমি খেলবো। হাউএভার মেসি এসেছেন টিমে, যখন কনফার্ম হলো মেসি খেলছেন, তারপরও সবার মধ্যে একটা আহ, ইয়ে ছিল আর কি। মেসি তার যেহেতু তার ফুল পটেনশিয়াল অনুযায়ী হয়তো খেলবেন না, বেসিক্যালি সাবস্টিটিউট হিসাবেই হয়তো নামবেন। অন্তত গ্রুপ রাউন্ডের ম্যাচ গুলাতে স্টার্ট করবেন না, বা স্টার্ট করলে হয়তো হাফ টাইমের পরে সাবস্টিটিউট হয়ে যাবেন। আহ, এবং যেহেতু তার সেই 39 বছর বয়সে সেই আগের স্পিডটা নেই, সো ওই যে তার ফ্যামিলিয়ার পজিশনেও হয়তো খেলবেন না, তিনি মোটামুটি ফরওয়ার্ডদের জন্য মিডফিল্ডার ফরওয়ার্ডের লিঙ্ক আপ প্লে হিসাবেই হয়তো খেলবেন, এবং মাঠে হেঁটে বেড়াবেন, সেটাই করবেন। কিন্তু দেখা গেল কি, মেসি তার ফ্যামিলিয়ার পজিশনে খেলছেন, এবং গো টু মার্কসম্যান হিসাবেই তিনি খেলছেন, এবং গোল প্রথম গোলে ডিপল থেকে বল পাওয়ার পরে যে দৌড়টা দিলেন 39 বছর বয়সের তরুণ, এবং সেকেন্ড গোল যেটা হলো সেটা একদম পোচার টাইপ স্ট্রাইকারের গোল। আসলে মানে লিওনেল স্কালোনির কথাও বলতে হবে এখানে। স্কালোনি আসলে কি প্ল্যান করে রেখেছিলেন, এবং মানে তার আসলে প্রত্যেক তিনি গত 8 বছর ধরে, 7.5 বছর ধরে আর্জেন্টিনার দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি কন্টিনিউয়াস স্ট্র্যাটেজিক শিফটিং যেটা করেছেন, আসলে সেটারই ফল পাচ্ছেন এখন। প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সবই তার কাছে আছে। আহ, এটা দেখে আসলেই আশাবাদী হওয়া যাচ্ছে। আহ, যাই হোক, আহ, ডি পলের খেলাও চমৎকার হয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনা
আলজেরিয়া আসলে কোনো প্রেসিং খেলা খেলেনি, আহ, যেটা আর্জেন্টিনার একটা পরীক্ষা দেওয়া বাকি, অস্ট্রিয়ার সাথে সেই পরীক্ষাটা হবে আশা করা যায়। সেই পরীক্ষা উতরালে আর্জেন্টিনা তাদের ফেভারিট তকমার প্রতি আমার মনে হয় সম্মান রাখবে। আহ, সবচেয়ে হৃষ্টপুষ্ট স্কোরে জিতেছে জার্মানি। আম, কুরাসাওকে আসলে ছোট করে দেখার কোনো রাস্তা নেই, কারণ ফার্স্ট হাফে তারা জার্মানিকে যথেষ্ট ভুগিয়েছে। আহ, দুঃখজনক ভাবে তাদের বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচটি আশানুরূপ হয়নি এবং ফলাফলটাও খুব সম্মানজনক হয়নি। তবে কুরাসাও এর খেলা আমার কাছে আসলে ভালো লেগেছে। আহ, তারা যদি এখনো এই গ্রুপে ইকুয়েডর এবং আইভরি কোস্ট, আহ, অন্য দুইটা দল, তাদের আহ, সাথে কোনো চমক ঘটিয়ে তারা যদি রাউন্ড অফ 32 তে চলে যায়, আমি আসলে খুব বেশি অবাক হব না। অবাক হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে। সবকিছু পরও 1.5 লাখ মানুষের দেশ। আমি যে উত্তরাতে থাকি, উত্তরা 10 নম্বর সেক্টর, 10, 11, 12 এই তিনটা সেক্টর মিলে আমার মনে হয় এতটা লোকই থাকে। সেই দেশ এরকম বিশ্বকাপে এরকম ফলাফল করলে অবাক হব। তবে জার্মানির সাথে তারা যে পারফরমেন্সটা করেছে, আমি আই স্যালিউট দেব। আহ আরেকটা বড় দল, তারা হচ্ছে ফ্রান্স। 3-1 গোলে জিতেছে সেনেগালের সাথে। এটা আসলে সেনেগাল মাঠের অ্যাফকন চ্যাম্পিয়ন, তো তাদের সাথে 3-1 ভিক্টরি আমি বলবো যথেষ্ট হৃষ্টপুষ্ট স্কোর। এমবাপে জোড়া গোল করেছেন অ্যাজ এক্সপেক্টেড। তবে ফ্রান্সের কিছু ভাবনার বিষয় আমার মনে হয় আছে। তারা ফার্স্ট হাফটা যথেষ্ট গোল মিস করেছে, সুযোগ মিস করেছে, এবং সেকেন্ড হাফে আসলে সেনেগাল আমার মনে হয় বেশ হাইলাইন অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করায় ফ্রান্সের জন্য আসলে গেটটা ওপেন হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই তারা গোলগুলো করেছে। তো সেক্ষেত্রে লো ব্লক টিম এর সাথে ফ্রান্সকে আমার মনে হয় কিছু ইমপ্রুভমেন্ট দেখাতে হবে। তাদের ওয়ার্ল্ড কাপের প্রোগ্রেশনটাকে স্মুথ ভাবে নিয়ে যেতে হবে। আর অলিসে অলিসে প্রথম ম্যাচটাতে একটু টায়ার্ড মনে হয়েছে, বাট হি ওয়াজ স্টিল ভেরি মাচ ইম্প্যাক্টফুল। আমি মনে করি সময় যেতে যেতে অলিসে তার সেইপে ফিরবেন। টায়ার্ডনেস থাকাটা স্বাভাবিক, যেহেতু লং সিজন ক্লাব ফুটবল খেলে তারা এসেছেন এখানে। এবং ওডিসের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও বায়ার্ন, যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তারা খেলেনি, বাট বায়ার্ন তাদের শেষের দিকের যে কয়টা অপ্রয়োজনীয় ম্যাচ ছিল, ডেড রাবার, সেগুলোতেও অলিসে পুরো 90 মিনিটই অলমোস্ট খেলেছেন। তো এটা স্বাভাবিক আমি বলবো। আহ জার্মানির খেলা যেটা বললাম, জার্মানিতে 6 জন প্লেয়ার মিলে 7টা গোল করেছে। এটা জার্মানির জন্য একটা পজিটিভ সাইড। তবে মিডফিল্ডের খুব যে মানে 7টা গোল হলেও মানে চোখে লাগার মতো মিডফিল্ডের খেলা আসলে দেখাতে পারিনি। পরের ম্যাচগুলোতে এই দিকটাতে নজর রাখার প্রয়োজন আছে আমি মনে করি। এবার আসি যারা আসলে জিততে পারেনি। এর মধ্যে ব্রাজিল এবং মরক্কো। ব্রাজিলকে নিয়ে অনেক কথা হচ্ছে, তবে আমি এখানে আসলে তেমন একটা ভাবিত নই ব্রাজিলের বিষয়ে। ব্রাজিল কিন্তু সবচেয়ে বড় অপোনেন্টের বিরুদ্ধে ম্যাচটা খেলেছে। মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, এবং এবার তারা জাস্ট ডার্ক হর্স হিসাবে আসেনি, আসলে কন্টেন্ডার হিসাবে এসেছে। হ্যাঁ, হয়তো আহ ফেভারিট 3 জনের নাম বা 5টা টিমের নাম বললে কেউ মরক্কোর নাম নিচ্ছে না, বাট মরক্কো কন্টেন্ডার হিসাবে, এবং তারা গত 4 বছরে যা করেছে আহ, মাঠে এবং মাঠের বাইরে এই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে আহ, যথেষ্ট ভালো। এবং আহ, তবে হ্যাঁ, মরক্কোর এগেইনস্টে ব্রাজিল মানে একটা বড় টিম আর ছোট টিমের খেলার মধ্যে যে ছোট টিমের খেলাটা যেটা থাকে,
ব্রাজিলের খেলাটা সেরকম মনে হয়েছে, বাট ব্রাজিল উইল কাম ব্যাক। নেইমার মাঠে নামেননি, নেইমারের খেলা এখনো দেখা বাকি আছে। এটা ফুটবল পিপাসুদের জন্য আমি বলবো আহ, এখনো দে হ্যাভ সামথিং লেফট। স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে। এটা অ্যাজ পার দ্য স্কোর লাইন স্পেনের জন্য হয়তো একটু হতাশাজনক, কিন্তু কেপ ভার্দে সেদিন যেভাবে খেলেছে, হ্যাঁ ডিফেন্সিভ খেলেছে, নেগেটিভ ফুটবল কেউ যদি বলতে চায় অবশ্যই স্পেনের সাথে কেপ ভার্দে আমি বলবো দ্যাট ওয়াজ দ্য, মানে তার রিসোর্স অনুযায়ী তো তার খেলতে হবে। তার হয়তো সেরকম অ্যাটাকিং রিসোর্স নাই, তারা লো ব্লক খেলেছে। আহ, স্পেনকে তারা রুখে দিয়েছে এবং সেখানে গোলকিপার বজিনহা আউটস্ট্যান্ডিং। মানে এবার মেসির এবার বেস্ট পারফরমেন্স যদি আপনি ইয়ে করতে চান, মেসি অবশ্যই এক নাম্বার আসবেন, কিন্তু মেসির পরেই আমার মনে হয় অনেক দর্শকই বজিনহার নাম নেবেন। নিউট্রাল দর্শকরা তো অবশ্যই, আর্জেন্টিনার দর্শকরাও। হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। 40 বছর বয়সে যে পারফরমেন্সটা দিয়েছেন স্পেনকে একটু ভাবিত করেছে আমি মনে করবো। ওভারঅল তাদের লো ব্লক খেলাও, তাদের ডিফেন্সিভ ওয়ার্ক গুলা আমার মনে হয় ভালো ইয়ে হয়েছে। একজন প্লেয়ারের নাম ধরে বলাটা একটু মুশকিল। স্পেনের অনেকের পারফরমেন্স নিয়ে একটু আশঙ্কা আছে। যেমন নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল তারা ফুল ফিট ছিলেন না, কিন্তু তাদেরকেও আসলে মাঠে নামতে হলো আহ আপৎকালীন সমাধান হিসাবে। যাই হোক, তারা খুব বেশি ইম্প্যাক্টফুল হয়তো হননি। তারপরও লামিন ইয়ামাল যতক্ষণ ছিলেন তার পটেনশিয়ালিটি দেখিয়ে দিয়েছেন, এবং তিনি ফিট হলে স্পেন কি করতে পারে সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে গোললেস ড্র হয়েছে স্পেনের অন্তত একটা গোল হলে সেটা একটু আহ, চিন্তা একটু কমতো তাদের নিয়ে। গোললেস ড্র হয় আসলে, তার মানে তাদের ফিনিশারের অভাব আছে কিনা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা। আর আমি আহ, উম, বেশ আগে থেকেই আমার মনে হচ্ছিল যে এবার বিশ্বকাপের গোল্ডেন বুট উইনারের মধ্যে সম্ভবত স্প্যানিশ একজন হওয়ার সম্ভাবনা বেশি। ওয়ারজাবাল আমার বড়সড় ধারণা ছিল ওয়ারজাবাল হয়তো ওয়ান অফ দ্য গোল্ডেন বুট, সিলভার বুট, ব্রোঞ্জ বুট যে কোনো একটা অবশ্যই পাবেন, এবং গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা বেশি দেখেছিলাম। আনফর্চুনেটলি তিনি খুব নিষ্প্রভ ছিলেন। আমার মনে হয় তার কনফিডেন্স একটা বুস্ট প্রয়োজন, এবং পরের ম্যাচে হয়তো তার গোলের প্রয়োজন নেই। আমি ভাববো গোলের প্রয়োজন পড়ে। আহ বড় দলগুলোর মধ্যে আর ড্র করেছে পর্তুগাল, ভেরি আনফর্চুনেট, 1-1 এগেইনস্ট পর্তুগাল। কার সাথে ড্র করলো? আহ, আফ্রিকান কোনো কান্ট্রি অবশ্যই। 48টা দলের খেলা তো, এই একটা সমস্যা হয়ে যায়। যাই হোক, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডিআর কঙ্গোর সাথে পর্তুগাল ড্র করলো। পর্তুগালের খেলাটা আমাকে একটু হতাশ করেছে। আহ, রোনাল্ডো আসলে নাম্বার 9 হিসাবে তাকে রবার্টো মার্টিনেজ কেন খেলাচ্ছেন, এটা এই পর্তুগালের হতাশার দোষ আমি আসলে রবার্টো মার্টিনেজকে দিব। তিনি আসলে গোল্ডেন জেনারেশনের এই ব্রিজিংটা সম্ভবত তার একটু সমস্যা হচ্ছে। বেলজিয়ামকে নিয়েও তারা 2018 ওয়ার্ল্ড কাপে আসলে পটেনশিয়াল একটা চ্যাম্পিয়ন টিমকেই সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন, বাট দে শুড হ্যাভ গন অল দ্য ওয়ে। এবং এবারও একটা গোল্ডেন জেনারেশন, এই গোল্ডেন জেনারেশন কিন্তু তিনি হাতে পাননি, তার তার হাতেই এটাকে গোল্ডেন জেনারেশন হয়েছে। এখন ওই বিশ্বকাপে সবচেয়ে ব্রাইট মিডফিল্ড নিয়ে এসেছে পর্তুগাল। ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, ওয়াও ক্যানসেলো, বার্নার্ডো সিলভা, ওয়াও নেভেজ, উইং ব্যাকে আছেন নুনো মেন্দেস। এই এরকম একটা মিডফিল্ড অ্যাটাকিং সেট আপ, এটাকে যদি ইউজ ঠিক মতো ইউজ না করতে পারেন রবার্টো মার্টিনেজ, শুধুমাত্র এই রোনাল্ডোকে
ফরওয়ার্ড রাখার কারণে যদি ভুগতে হয় তাহলে তার উপর দোষ বর্তাবেই। হাওয়েভার ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা তারাও সাইন করেননি, তবে আমার মনে হয় পর্তুগাল আহ, ফিরে আসবে। তবে হ্যাঁ, রোনাল্ডোকে ইউজ করার বিষয়ে তাদের একটা সাহসী একটা পদক্ষেপ নিতে হবে রবার্টো মার্টিনেজের। আমি মনে করি রবার্টো মার্টিনেজ যদি রোনাল্ডোকে ফোর্থ ফোর্থ ফোর টু ফরমেশনে বা 4-3-3 ফরমেশনে একটু লেফট সাইডে ইউজ করেন, তিনি সেন্টার থেকে গোল দেওয়ার আমার মনে হয় কিছু স্পেস ক্রিয়েট করতে পারবেন, সেটা অন্যরা ক্রিয়েট করতে পারবে। এবং রোনাল্ডো হিমসেলফ ইজ দ্য বিস্ট স্কোরার, এতে কোনো সন্দেহ নেই। তিনি নিজে সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতেন নিশ্চিত সে জিনিসটা। আর এশিয়া সারপ্রাইজিংলি ভালো করেছে এবার। এশিয়া আহ, জাপান তো নেদারল্যান্ডের সাথে ড্র করেছে, এবং জাপান নেদারল্যান্ডস ম্যাচে এশিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি আমি বলবো যে জাপান নেদারল্যান্ডস ম্যাচে কেউ নেদারল্যান্ডকে আউটরাইট ফেভারিট বলেনি। আমি কোনো প্রিভিউতেই নেদারল্যান্ডসকে আউটরাইট ফেভারিট হিসেবে পাইনি। তিনবার ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট, এবং জাপান নেদারল্যান্ডস এর সাথে আমার মনে হয়, আমি মনে করি এটা ডমিনেশন ছিল, ডমিনেট করেই তারা ড্রটা আদায় করেছে। যদিও সাউথ কোরিয়া শুধুমাত্র জিতেছে প্রথম ম্যাচটা, তবে খুব একটা ইমপ্রেসিভ আমার কাছে মনে হয়নি। চেকিয়ার সাথে তাদের ম্যাচটা, চেকিয়ার ডিফেন্সিভ কিছু ল্যাপসেস ছিল, যেটা সাউথ কোরিয়াকে হেল্প করেছে আমি মনে করি। আহ, তার বাইরে সৌদি আরব উরুগুয়েকে রুখে দিয়েছে, আহ, ইরান রুখে দিয়েছে নিউজিল্যান্ডকে, এবং কাতার রুখে দিয়েছিল আহ, সুইজারল্যান্ডকে। আমি মনে করি সেটা সবচেয়ে সারপ্রাইজিং রেজাল্ট। আহ, তো এশিয়ার দিক থেকে আমার মনে হয় যথেষ্ট ভালো ফলাফল এসেছে। আফ্রিকার দিক থেকেও ফলাফল ভালো এসেছে। কেপ বার্ডের কথা তো বলাই হলো, আইভরি কোস্ট জিতেছে, আহ, গানা জিতেছে, ইজিপ্ট রুখে দিয়েছে বেলজিয়ামকে। ডার্ক হর্স এর মধ্যে মরক্কোকে আমি ডার্ক হর্স বলছি না, মরক্কোকে আমি আগে কন্টেন্ডারই বলেছি। ডার্ক হর্স টিম গুলোর মধ্যে ইংল্যান্ডের ইটস নিশ্চিত ওয়ার্ল্ড কাপ ইজ নট কামিং হোম, বাট আনফর্চুনেটলি ইংল্যান্ডের কথা বলতে ভুলে যাচ্ছি। ইংল্যান্ডের কথা, ইংল্যান্ড নিয়ে আসলে আলোচনা কমই হচ্ছে, এবং ইটস কামিং হোম এই নোশনটাও এবার কম ইউজ হচ্ছে। ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে হারিয়েছে। টমাস টুকেলের টিমের দিকে আসলে একটা নজর ছিল, কারণ তিনি টিম সিলেকশনে যে বোল্ড ডিসিশন গুলা নিয়েছেন, সেগুলো আমি মনে করি ইংল্যান্ডের সব ঠিকঠাকই ছিল। ইংল্যান্ডের ম্যাচ রিভিউ আমি পড়েছি, এই এই ম্যাচটা আমার লাইভ দেখা হয়নি আনফরচুনেটলি। তো না দেখে মন্তব্য করাটা একটু মুশকিল, তবে রিভিউ যতটুকু আমি দেখলাম এবং হাইলাইটস দেখলাম, আমার মনে হয়েছে ইংল্যান্ডের গর্ডন, এলিয়ট অ্যান্ডারসন, যে সিলেকশন গুলা নিয়ে ডাউট ছিল সেগুলো যথেষ্ট ক্লিক করেছে। আর এর বাইরে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া হতাশ করেছে। ক্রোয়েশিয়ার খেলাটা বোধহয় একটু হতাশই করেছে। লুকা মডরিচ, তিনি হয়তো, রোনাল্ডো, মদ্রিচ, তাদেরকে অবশ্যই মানে লাস্ট এবার যে কোয়ার্টেটের লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি সাইড করেছেন, নেইমার এখনো মাঠে নামেননি। রোনাল্ডো আর মডরিচের খেলাটা আপলিফমেন্টটা আমরা শীঘ্রই দেখবো আমি আশা করি। আর একটা টিমের একটা বড়সড় উইন আছে, সেটা হলো সুইডেন। সুইডেনকে নিয়ে কথাবার্তা কমই হচ্ছে, এবং সুইডেন এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ গ্রুপের লাস্ট পজিশনে থেকে তারা নেশনস লিগের বেসিসে প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করবে, সেখান থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কনফার্ম করেছে। এই কারণে সুইডেন একটু আলোচনায় আছে, তবে সুইডেন আমার মনে হয় প্রথম ম্যাচে তারা দে হ্যাভ ক্রিয়েটেড হ্যাভক, এবং ইয়োকেরেশ ইসাকের যে ফরওয়ার্ড লাইন আপ, আমি মানে যথেষ্ট ভয় জাগানিয়া কিছু থাকতে পারে তাদের মধ্যে।
বড় টিমগুলো অবশ্যই সুইডেনকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। নরওয়ে 4-1 গোলে জিতেছে, দুই স্ক্যান্ডিনেভিয়ান রিপ্রেজেন্টেটিভই আসলে বড় ব্যবধানে জিতেছে এবং এজ এক্সপেক্টেড হালান্ড গোল করেছেন। এইবার এই সিজনের ইনফর্ম ফরওয়ার্ড সবাই গোল পাচ্ছেন। আহ, আহ, মেসি তো পেয়েছিনি, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, হালান্ড সবাই জোড়া গোলই করেছেন। আহ, একজনের ইয়েটাই আসলে মানে এখনো দেখা বাকি, সেটা হচ্ছে রোনাল্ডো। রোনাল্ডো যাই হোক, এখন রোনাল্ডো যে লিগে খেলেন সেই লিগের টপ স্কোরার কুইনিনোস, মেক্সিকোর কুইনিনোস, সেও প্রথম ম্যাচেই গোল পেয়েছে। মানে সেটা রোনাল্ডোর একটা প্রক্সি হিসাবে সৌদি লিগের টপ স্কোরার, সেও ভালো স্কোরিং স্পিড মধ্যে আছে। এটাই দেখার বিষয়। আহ, আর আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি। আহ, আর্জেন্টিনা সাপোর্টার তো মনের মধ্যে কু ডাক দেয়। আর্জেন্টিনা এবার ওপেনিং ম্যাচটা 3-0 জিতেছে। আর্জেন্টিনা সাপোর্টারদের একটা ট্রিভিয়া কোশ্চেন দেই, আর্জেন্টিনা লাস্ট কবে ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচটা একাধিক এক গোলের বেশি ব্যবধানে জিতেছিল? কুইজের উত্তরটা হচ্ছে 1994 গ্রিস। গ্রিসের এগেনস্টে তারা জিতেছিল 4-0, এবং সেখানেও একটা হ্যাট্রিক ছিল। দ্য গ্রেট বাতিগল, বাতিস্তুতা আমার খুবই প্রিয় স্ট্রাইকার, বাতিগল হ্যাট্রিক করেছিলেন। আহ, সেই ওয়ার্ল্ড কাপের পরিসমাপ্তি খুবই বাজে হয়েছিল আর্জেন্টিনার জন্য দুইটা ম্যাচের পরই। কনস্পিরেসি থিওরির ইয়েতে যাচ্ছি না, ম্যারাডোনাকে সাসপেন্ড করা হলো এবং তারপর থেকে আর্জেন্টিনার আর কিছুই ছিল না। আর্জেন্টিনা গ্রুপের লাস্ট ম্যাচটা বুলগেরিয়ার কাছে হেরে যায় 2-0, এবং রাউন্ড অফ 16-এ রোমানিয়ার কাছে 3-2 গোলে হেরে যায়। সেই ওয়ার্ল্ড কাপ দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনা, মানে ফার্স্ট ম্যাচেই একদম মানে অন্য সব বড় টিমের শির দ্বারা দিয়ে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু যখনই ম্যারাডোনা বাদ পড়ে গেল, সেখানে আসলে আর পরবর্তীতে আর্জেন্টিনার আর কিছুই থাকলো না। আমি আশা করব এইবার যদি মেসির কোনো ইনজুরি বা কিছু একটা হয়, ম্যারাডোনাকে যেভাবে আহ, সেটা একটা শব্দটা ভুলে গেলাম, যে ড্রাগ ইউজের এলিগেশন থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, মেসিকে সেভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি চায়ও মেসিকে বাদ দিতে, সেভাবে কোনোভাবে পারবে না। মেসির একটাই সমস্যা, সেটা হচ্ছে যদি ইনজুরিতে পড়ে। তো আমি আশা করব মেসি যদি কোনোভাবে এই আর্জেন্টিনা টিম থেকে বাদ পড়ে যান, সেই জুজুর ভয় থেকেই বলছি, এবারে আশা করব আর্জেন্টিনা দল মেসির অভাবে অন্তত আহ মুক্ত হয়ে পড়বে না, সেজন্য আমার হবে। আর বিশ্বকাপের ফেভারিট হিসাবে স্পেনের স্পেনকে নিয়ে যারা হতাশ, স্পেনের সাপোর্টারও আছে, সাপোর্টার বেস, তাদেরকে আসার কথা বলবো যে স্পেনের আগে এরকম রেড হট ফেভারিট হিসেবে একবার এসেছিল, সেটা 2010 সালে, এবং সেটা স্পেন প্রথম ম্যাচ জিততে পারেনি, তারা সুইজারল্যান্ডের কাছে হেরেছিল। এবারও তাই হয়েছে। তারা ফার্স্ট ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র করেছে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু লস ওদের মতে। সো স্পেনের সাপোর্টারদের জন্য একটা আশার আহ, ফুলকিতে একটা নতুন পালক একটা যোগ করছি, সেটা হচ্ছে 2010 বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, এবং এই 2026 বিশ্বকাপে যেখানে স্পেন ফেভারিট এবং স্পেন প্রথম ম্যাচটা জিততে পারেনি, সেই 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে দুইটা দল ছিল, মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। আহ, সব দলের জন্য স্বাগতম। এনজয় করুন বিশ্বকাপের সেকেন্ড রাউন্ড অফ প্লে, অবশ্যই ফুল বিশ্বকাপই এনজয় করুন। ফার্স্ট রাউন্ড অফ প্লেয়ার কোনো বিষয় যদি বাদ পড়ে থাকে বা কোনো বিষয় যদি দ্বিমত থাকে, আমাকে ফিডব্যাক আমাকে দিতে পারেন, কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।